Hello guys, good day. Welcome to 5 Minute School Today's class. আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আশা করছি তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে এন্ড ভালো লাগবে। তো আর বেশি কথা না বলে আজকে ক্লাসটা শুরু করি। So let's get started. আজকে আমাদের টপিক হচ্ছে idioms and phrases. So idiom and phrase তোমাদের জন্য কি রেডি করা আছে আমরা দেখি আর সমস্তটা মানেটাও বুঝিয়ে দেব আর উইথ এক্সাম্পল তোমাদের বোঝানোর চেষ্টা করছি। সো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আর এখানে যে কটা ইডিয়ামস এন্ড ফ্রেজেস বলা আছে প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই কোনো না কোনো বার কোনো না কোনো পরীক্ষায় সে সেন্ট্রালের এক্সামস বলো কি স্টেটের এক্সামস বলো বারবার রিপিট হয়েছে এন্ড দে আর মোস্ট ইম্পর্টেন্ট। সো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আচ্ছা, আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছি রয়েছে কিছু কিছু করে। তো এক সেকেন্ড, give me some time. হ্যাঁ, ফার্স্টে দেখো লেখা আছে যে টু টার্ন ওভার এ নিউ লিফ। এই টু টার্ন ওভার এ নিউ লিফ মানে তারও একটা নতুন কালি নিয়ে নি, তাহলে সুবিধা হবে তোমাদের। যদি লালটা নেই তাহলে আশা করছি। আচ্ছা, এই টু টার্ন ওভার এ নিউ লিফ মানে হচ্ছে নতুন কিছু শুরু করা। ধরো তোমরা কোনো একটা নতুন ক্লাসে উঠলে, তো সেই সময় আমরা বলবো টু টার্ন ওভার এ নিউ লিফ। বা ধরো কোনো নতুন কিছু শুরু করতে চলেছো, সে নতুন বিজনেস হোক বা যাই হোক, ঠিক আছে। এখানে দেখো কিছু এক্সাম্পল দিয়ে আমি এবার বোঝানোর চেষ্টা করি। আর সেখানে ধরো লিখি মানে এটার বেসিক ব্যাপারটা হচ্ছে টু স্টার্ট ওভার। আরেকটাও লেখা যায়, এখানে আমরা ভাবে লিখতে পারি টু স্টার্ট ওভার। ঠিক আছে, এক্সাম্পল ধরো দিলাম আফ, এখানে কোথায় লিখি, এখানে লিখছি, এই জায়গাটা থেকে লিখছি। আফটার ইয়ার্স অফ drafting job to job Suman turned over a new leaf and got himself a steady মানে কি হলো, বছরের পর বছর ধরে এই জব থেকে ও জবে গিয়ে লাস্টে সুমন একটা নতুন কিছু করতে পারলো। এটাই একটা এক্সাম্পল দেওয়া হলো। তারপর ধরো বললাম, ঠিক আছে একটু নোংরা হয়ে গেছে, যাই হোক। তারপরেরটা দেখি আমরা তারপরেরটা হচ্ছে টু কিপ ওয়ানস হেড।
টু কিপ ওয়ান্স হেড, এটার ইডিওমেটিক মিনিং হলো যে মাথা ঠান্ডা রাখা। ঠিক আছে, এটার মানে ধরো তুমি কোথাও মানে বলে না যে মানে টু কিপ ক্লেম, মানে ডিসপাইট এনি সিচুয়েশন টু কিপ ক্লেম, মানে ধরো দেখি এটার মানেটা এখানে লিখি, মাথা ঠান্ডা রেখে কাজ করা বোঝায়। মানে এখানে ধরো আমি বুঝি হি টেক্স চান্স বাট কিপ হিজ হেড। মানে আমাকে মাথার যা করতে হবে স্টে ক্লেম। এটার আরেকটার মানেটাও আমরা এরকম ভাবে লিখতে পারি, টু স্টে ক্লেম, যেমন এখানে লেখা আছে। ঠিক আছে, ডিসপাইট এনি ডিফিকাল্টিস, যে কোনো ডিফিকাল্টিসে তুমি কি রাখবে। এখানে ধরো একটা এক্সাম্পল আমি দিই, এইটারই একটা এক্সাম্পল আমি এখানে লিখছি, একটু নোংরা হচ্ছে বাট একটু বুঝতে পারলে তোমাদেরই সুবিধে হবে। এখানে ধরো এটার এক্সাম্পলটা লিখি, she kept, হ্যাঁ, she kept her head under pressure and went on to win the race। মানে কি হলো, she kept her head under pressure and went on to win the race। মানে সে তার মাথাটা ঠান্ডা, এটার হচ্ছে এক্সাম্পল, এটা সে তার মাথা ঠান্ডা রাখার জন্য সেটা জিততে পারলো। মানে সোজা কথা, মাথা ঠান্ডা রেখে কাজ করা, বাংলায় যদি আমরা বুঝি তাহলে মাথা ঠান্ডা রেখে কাজ করাকে বোঝায়। তুমি টু কিপ ওয়ান্স হেড, অত মানে টু কিপ ক্লেম। তার পরেরটা দেখি, টু ক্রস শোর্টস, ক্রস শোর্টস, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে টু ফাইট। এখানে দেখাচ্ছে টু ক্রস শোর্ট মানে হচ্ছে টু ফাইট। মানে এখানে আমি একটা এক্সাম্পলটা কোথায় দিই, খুব খারাপ অবস্থা। আচ্ছা দাঁড়াও একটু মুছে নি, পরিষ্কার করে নি, নাহলে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। তোমরা আশা করছি একটু লিখে নেবে এক্সাম্পল গুলো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল ছাড়া খুব সমস্যা হয়ে যায় এগুলোতে। আচ্ছা, এটাকে হচ্ছে এখানে দেখি, টু দা টু leaders cross মানে তুমি কারোর সাথে ডিসএগ্রি, এটার বেসিক মানেটা হচ্ছে, আরেকটাও বলা যেতে পারে এটার মানেটা হচ্ছে ডিসএগ্রি। ঠিক আছে, লিখে দিচ্ছি, মানে তুমি এগ্রি করছো না কোনো একটা কিছুতে, সেটাই বোঝাচ্ছে ডিসএগ্রি। আচ্ছা, তারপরেরটা আমরা দেখি, তারপরেরটা হচ্ছে আ স্নেক ইন দা গ্রাস। তাহলে এটার মানেটা হচ্ছে, মানে ধরো বলে না যে স্নেক ইন দা গ্রাস, মানে এখানে আমি লিখে দিয়েছি দেখো, আনরেকগনাইজেবল ডেঞ্জার, বা
আম, লুকানো বিপদ বলতে পারো। উম, ঠিক আছে, এখানে দেখো মানে যেটা ধরো তুমি বুঝতেও পারছো না যে কি। হুম, মানে তুমি কাউকে একদম ভাবে ট্রাস্ট করে ফেললে, এবার সে দেখা গেল তোমাকে উল্টো পাল্টা মানে ভাবে তোমাকে কি করছে, মানে an unpleasant person who cannot be trusted। ঠিক আছে, এখানে ধরো আমি একটা এক্সাম্পল দিই। আই, এটা তো তোমাদের লিখে না, মানে তোমাদের এক্সাম্পলের সাহায্যে বোঝালে সুবিধা হবে। I don't trust him or her, যাই লেখো না কেন। He or she is a snake in the grass। বুঝতে পেরেছো? মানে আমি তাকে বিশ্বাস করি না, বিকজ she or he is a snake in the grass, মানে a hidden enemy, unrecognizable, এটাকে যেমন বলা যায় সেমন এটাকে এরকম ভাবেও বলা যায়। এটার মিনিং এটাও লেখা যায়, এখানটায় লিখে লিখে নাও তোমরা, সুবিধা হবে। সেটা হচ্ছে a hidden enemy। ঠিক আছে, মানে a hidden enemy, যেটাকে আমরা দেখতেই পারি না, বুঝতেই পারলাম না। আরেকটা ধরো এক্সাম্পল দিই। ডোন্ট ট্রাস্ট হার, শি মে সিম অনেস্ট বাট শি ইজ এ স্নেক ইন দ্য গ্রাস। এরকমও লেখা যায়। ঠিক আছে, এটা যেমন এরকম লিখলাম এরকমও লেখা যায়। আচ্ছা, তারপরেরটা দেখি আমরা কি আছে। টু টক থ্রো ওয়ান্স হ্যাট। এটার মানেটা হচ্ছে টু টক ননসেন্স, মানে ফুলিশ বকে না অনেকে, অনেকে যে ফুলিশ বকে, এখানে ধরো টু টক ননসেন্স মানে বোকামো কথাবার্তা যে অনেক লোক বলে দেখবে। ঠিক আছে, টক ফুলিশলি, এখানে টক টক টু টক ননসেন্স, অথবা এরকমও লেখা যায় টক ফুলিশলি, টক ফুলিশলি লিখতে পারলে। ওয়াইডলি লেখা যায়, টক ওয়াইডলিও লেখা যায়, এটাও লেখা যায়। ঠিক আছে, এবার ধরো এটার একটা এক্সাম্পল দিই, লিখি কাম অন ইউ আর, ইউ আর এর শর্ট ফর্মটা এরম ভাবে লিখে, পুরোটা না লিখে। ঠিক আছে, টকিং টকিং থ্রু your head on that, মানে কোনো একটা টপিক নিয়ে ধরো কথা হচ্ছে, সেখানে সেখানে সে এরকম উল্টোপাল্টা কথা বলছে, সেখানে ধরো তাকে আমি বললাম কাম অন ইউ আর টকিং থ্রো ইউর হ্যাড অন দ্যাট, হলো। এবার ধরো আবার বলা যায় উম মানে মোদ্দা কথা, যারা গুলবাজদের এটাই বলা হয়, বোকা বোকা কথা যারা ফালতু বলে, সেটাকে এরকম ভাবে আমরা এটাকে বলতে পারি। আচ্ছা, এটাকে ব্লাফও বলা যায়। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, মানে এখানে লিখছি, এটা লিখে নেবে। এটার পরে এখানে লিখে, এখানে ননসেন্সের মানে নয়, এইটার জন্য লিখছি টু ডিসিভ অর ব্লাফ।
ঠিক আছে, হলো? আশা করি এক্সাম্পল গুলো তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এর পরের স্লাইডটাতে, তোমরা অবশ্যই এটার মানে, যে এক্সাম্পল গুলো দিলাম আমি, এগুলো কিন্তু লিখে নিও, তাহলে সেন্টেন্স গুলোর মিনিং গুলো পড়তে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। আচ্ছা চলো পরের স্লাইডটাতে আমরা যাই, দেখি আর কি কি আমাদের আছে। টু স্মেল এ র্যাট। পরের স্লাইডটাতে আমাদের জন্য আছে টু স্মেল এ র্যাট, মানে টু স্মেল এ র্যাট মানে একটা কোনো টু স্মেল এ র্যাট, এটার ইডিয়াম মিনিং হচ্ছে টু সাসপেক্ট এ ট্রিক অর টু স্মেল এ র্যাট। সো এখানে মানে ধরো মানে কোনো সাসপেক্ট তুমি করছো, কিছু একটাকে তুমি সাসপেক্ট করছো। ইউ বিগিন এ সাসপেক্ট মানে রিলাইজড। এখানে ধরো বাংলার এখানে আমি ইংলিশ মিনিংটা লিখে দিচ্ছি। ইউ বিগিন টু সাসপেক্ট or realize something. ঠিক আছে, something is wrong in particular situation. এটার মানে হচ্ছে টু স্মেল এ র্যাট। এবার এটার যদি কোনো এক্সাম্পল দিতে বলো, তাহলে আমি একটা এক্সাম্পল দিই। ধরো এখানটায় লিখি, ইনভেস্টিগেটর investigators were called in for the murder case and soon smelled a rat. Investigators were called in for the murder case and soon smell a rat. মানে কিছু একটা তুমি সাসপেক্ট করছো, সন্দেহ করছো, সেটাকেই বলবে টু স্মেল আ র্যাট। হার্প অন, তাহলে আমরা কি বুঝলাম? হার্প অন, হার্প অন মানে, হার্প অন মানে হচ্ছে টু টক অ্যাবাউট। এই যে হার্প অন মানে হচ্ছে টু কিপ টকিং, বা এটা এটা এরকম আরেকটাও লেখা যায়, টু টক অ্যাবাউট। ঠিক আছে, তার মানে মানে কিছু একটা নিয়ে কথা বলছো, সেটা কি বুঝবে হার্প অন, মানে কিছু সামথিং, কিছু একটা নিয়ে তুমি কথা বলছো। এবার ধরো এটার যদি আমি এক্সাম্পল দিই, এখানে লিখি, এখানটাই লিখছি,
এটার এক্সাম্পলটা এখানেই লিখছি। she always she is she is always harping on the importance of a good diet. কি হলো? She is always harping on the importance of a good diet. বোঝা গেল? মানে কিছুটা নিয়ে সে অলওয়েজ যে কথাটা বলে সেটাই। she is always harping on the importance of a good diet. হলো? তারপরেরটা কি দেখি? To throw down the glove. তাহলে এটা কি বুঝলাম আমরা মানেটা? To give a challenge. To give a challenge. মানে তুমি কাউকে একটা চ্যালেঞ্জ দিলে, ঠিক আছে? গ্লোভ মিন্স টু গিভ এ চ্যালেঞ্জ টু সামওয়ান। এখানে চ্যালেঞ্জ টু সামওয়ানও বলা যায়, মানে এটা কিন্তু ব্র্যাকেটে, টু চ্যালেঞ্জ টু সামওয়ান এই কথাটাও বলা যায়, ঠিক আছে? কিরকম? মানে তুমি কোনো একটা কথা নিয়ে বা কিছু একটা নিয়ে কাউকে একটা চ্যালেঞ্জ করলে, সেটাই এখানে বোঝাচ্ছে। বা টু অফার এ চ্যালেঞ্জও বলা যায়, ঠিক আছে? তুমি কাউকে একটা কোনো অফার করলে, এটা মানে এটা একটু মুছছি, কাউকে কোনো অফার করলে বা কিছু বললে সেটাকে বলা যায় টু অফার অর টু গিভ এ চ্যালেঞ্জ। দ্যাট মিন এটা আমরা বলতে পারি। তাহলে এবার এটার একটা এক্সাম্পল আমরা দিই, দেখি কি বলা যায়। এটার এক্সাম্পল আমরা একটা দেওয়ার চেষ্টা করি। এখানে লিখছি, এই জায়গাটাতে লিখছি, এই জায়গাটাতে the company threw down the এক সেকেন্ড, এটাকে একটু অ্যাডজাস্ট করি আমি। এটা down the clove and sorry down the clove and told the union that these are for a মানে
এটা একটা মানে এটার বোঝাটা কি ব্যাপারলো, যে টু গিভ এ চ্যালেঞ্জ, মানে তুমি যে বললে দ্য কোম্পানি থ্রিউ ডাউন দ্য গ্লোভ and told the union that this offer for a contract was final. Offer of a contract was final. মানে তুমি কি হলে ডাইরেক্ট একটা ফাইটের মধ্যে কোম্পানির সাথে যে ইউনিয়নের একটা ফাইট পেতে গেল, মানে একটা ডিসএগ্রি সিচুয়েশন তৈরি হয়ে গেল সেটাকে, মানে টু সে or to say that one is ready to fight or argue, or a complete or a compete with someone, মানে টু চ্যালেঞ্জ সামওয়ান। এটার মানেটা আমরা এটাও লিখতে পারি, টু গিভ চ্যালেঞ্জ অথবা আর্গিউ, or টু compete with someone। এটার মানেটা আমরা এটাও বলতে পারি, ঠিক আছে। টু বি রোলিং ইন মানি, তাহলে তার পরেরটা আমরা দেখি এটার মানেটা কি। টু বি রোলিং ইন মানি মানে টু বি ভেরি রিচ, মানে ধনী যেটাকে, ঠিক আছে। হুম, মানে কেউ যদি, তুমি যদি মনে করো যে কেউ রোল মানে খুব বড় লোক যারা হয় সেক্ষেত্রে সেটাকে এরকম ভাবে বলবে। কিরকম, এটা একটা ফ্রেজ, টু বি রোলিং ইন মানি, এটা হচ্ছে একটা ফ্রেজ। এটার যদি কোনো এক্সাম্পল দিতে হয় তাহলে আমরা এটা দিতে পারি, এখানে লিখছি, ইফ দে ক্যান অ্যাফোর্ড এ, এটার একটা এক্সাম্পল আমি এখানে দিয়ে নিই, ইফ দে ক্যান অ্যাফোর্ড এ চ্যাট, দে মাস্ট বি রোলিং ইন, ঠিক আছে। মানে এটাই হলো এটার মানে, মানে ধনী, মোদ্দা কথা ধনী। তাহলে আমরা এতদূর 10টার মানে আমরা বুঝলাম এক্সাম্পল দিয়ে। আমি আশা করব তোমরা এক্সাম্পল গুলো একটু লিখে নেবে যাতে তোমাদের পরবর্তীকালে সুবিধা হয়। তাহলে পরের স্লাইডটাতে আমরা যাই, দেখি পরের স্লাইডটাতে আমাদের জন্য কি আছে। তারপর আছে টু থ্রো ডাস্ট ইন ওয়ানস আইস, টু থ্রো ডাস্ট ইন ওয়ানস আইস, এটার মানেটা কি। এটার মানেটা হচ্ছে যে টু ডিসিট, ঠিক আছে, অথবা সিক টু মিসলিড, এটাও লিখতে পারি। ঠিক আছে, কোনো একটা বাজে মানে মিসলিড করছো, কারোর চোখে ধুলো দিচ্ছে, কিছু করা মানেটাই হচ্ছে এটা কি, তুমি কোনো একটা মিসলিড করছো। হুম, এখানে ধরো একটা এক্সাম্পল, ধরো ধরো তুমি কারোর চোখে ধুলো দিয়ে কিছু বলছো, যেমন ধরো দ্য গভর্নর্স পাস বাই থ্রু ডাস্ট ইন দেয়ার আইস, এটার একটা এক্সাম্পল আমি এখানটা লিখছি, দেখো, মানে গভর্নর পাস, একটা ধরো ধরো কোনো একটা ভিআইপি পাস থাকে না, এরকম ধরো কোনো একটা পাস, সেটা তুমি কিছু একটা জিনিস নিয়ে ঘটনা ঘটালে, দেন তুমি ওটার একটা মিসলিড করলে, ঠিক আছে।
এখানে একটা ভালো একটা এক্সাম্পল, এটার মানেটা আশা করছি তোমরা লিখে নিয়েছো, আমি এটা একটু মুছে দিচ্ছি তাতে এখানটা লিখতে সুবিধা হবে। তো এক্সাম্পলটা লিখতে সুবিধা হবে ওই জন্য আমি ওটা মুছে দিলাম। তোমরা, আমি আশা করব তোমরা লিখে নিয়েছো। আচ্ছা, এখানে ধরো একটা লিখি, দা ট্যাক্সি ড্রাইভার্স ইন সিমলায়, ধরো এখানে অন্য যে কোনো শহরের নাম, কলকাতাও দিতে পারো, দার্জিলিংও দিতে পারো, যাই হোক আমি আর মাথায় এটা আসলো এটাই দিয়ে দিলাম। through throws dust in tourist eyes and take too much money for a small distance। ঠিক আছে, মানেটা কি হলো? দ্য ট্যাক্সি ড্রাইভার ইন সিমলা অর উড়িষ্যা অর পুরী অর যে কোনো কলকাতা, যাই হোক একটা কিছু দিয়ে দেবে, যে কোনো একটা। এটা আমি পার্টিকুলারলি সিমলায় গিয়েছিলাম তো তাই জন্য এরকম একটা ঘটনা ঘটেছিল, তাই জন্য আমার এই নামটা মাথায় আসলো, এখানে তোমাদের মতন দিয়ে দেবে। হ্যাঁ, throws dust in the tourist eyes to take too much money for a small distance। একটুর জন্য অনেকটা টাকা নিয়ে নেয়, এটাই এখানে বোঝানো হয়েছে। হুম, আচ্ছা, তারপরেরটা তাহলে দেখি। টু গেট ইনটু হট, তার মানে কি হলো? টু গেট ইনটু হট ওয়াটার্স মানেটা হলো টু গেট ইনটু ট্রাভেল। হুম, মানে মানে ডিফিকাল্টি, এটাকে ডিফিকাল্ট সিচুয়েশন যখন বোঝাচ্ছে। তার মানে এখানে ধরো আরেকটাও লিখতে পারো, গেট ট্রাভেল, ট্রাভেল। ঠিক আছে, এখানে ডিফিকাল্টিও লিখতে পারো, ইনটু ডিফিকাল্ট, এটা হচ্ছে ইনটু ডিফিকাল্টি, ইনটু ডিফিকাল্টি মানে তুমি একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে থাকো বোঝাতে গেলে টু গট ইনটু হট ওয়াটার এটা বলবে। ঠিক আছে, এখানে ধরো একটা এক্সাম্পল দিই, এইটারই একটা এক্সাম্পল দিই এখানে। ইফ you don't finish your homework or preparation, যাই হোক, you will get into hot, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তারপরেরটা আমরা দেখি। টু ওয়াশ ওয়ান্স ডার্টি লিনেন ইন পাবলিক। মানে এটার মানেটা আমরা বোঝাবো, এটার মানেটা আমরা বুঝবো যে মানে এটা একটা, প্রথম কথা তো একটা ফ্রেজ, দাঁড়ো এটাকে একটু পরিষ্কার করে নিই তাহলে সুবিধা হবে।
নোংরা হয়ে রয়েছে। এতটা করলেই আশা করছি হয়ে যাবে। এটার মানেটা হচ্ছে আহ মানে কাউড to discuss dirty and scandal matters for personal nature in the presence of stranger। মানে তোমার ঘরে কোনো আহ মানে বলে না যে তোমার ধরো পারিবারিক কোনো একটা কিছু একটা হয়েছে যেটা তুমি পারিবারের সামনে ডিসকাস মানে পরিবারের বাইরে, পরিবারের লোকের বাইরে তুমি ডিসকাস করতে চাও না, কিন্তু সেটাকে নিয়ে কেউ ডিসকাস করবে, ঠিক আছে? ইফ ইউ সে সামওয়ান ওয়াশ দেয়ার ডার্টি লিনেন ইন পাবলিক, তার মানে কি ইউ ডিসঅ্যাপ্রুভ ফর দেয়ার discussing or arguing about the unpleasant or private thing in front of other people। বোঝা গেল? এইবার যদি ধরো মানে এবার মানে এটাকে কি বলবো, প্রাইভেট, খুব প্রাইভেট জিনিস যেটা তুমি আলোচনা করতে চাও না। এখানে আমি একটা জিনিস এখানে আমি একটা এক্সাম্পল লিখি যেটা আমাদের প্রত্যেকের মেনে নেওয়া খুব দরকার। সেটা হচ্ছে, লিখছি চলো এক্সাম্পলটা। উই শুড নট we should not wash our dirty linen in পাবলিক। ঠিক আছে? And I was in his position, I would say why nothing at all। মানে আমাদের কোনো মানে পার্সোনাল জিনিস, টু টক অ্যাবাউট আনপ্লেজেন্ট অর পার্সোনাল ম্যাটার ইন ফ্রন্ট অফ আদার পিপল, এটাই হলো মোদ্দা কথা। আমাদের কোনো পার্সোনাল জিনিস কখনো, খুব পার্সোনাল যেগুলো, সেগুলো কখনোই আদার পিপলের সামনে গসিপ করাটা দরকার নেই, সেটাই এখানে মোদ্দা কথাটা বোঝাতে চেয়েছে। তারপরেরটা দেখি, টু বি অ্যাট ড্যাগার্স ড্রাম। তাহলে আমরা কি বুঝলাম? দাঁড়াও এটা একটু পরিষ্কার করি, নালে আবার নোংরা হয়ে রয়েছে, তোমাদেরই অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে। টু বি অ্যাট ড্যাগার্স ড্রাম, এটার মানেটা টু বি দ্য বিটার এনিমি হলো। টু বি দ্য বিটার এনিমি, তার মানে এবার একটা এক্সাম্পল দিই। মানে আর্গুমেন্ট মানে খুব খারাপ একটা সিচুয়েশন, মানে কি বলবো, একটা খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে, মানে যেটা খুব বাজে এনিমি যেটাকে বলছে সেটাই হচ্ছে অন ব্যাড টার্মস উইথ। এটার আরেকটা বলা যায়, এটার আরেকটা মিনিং এটাও বলা যায়। আমি এখানে একটা, এখানে এটা হচ্ছে ধরো 1 নম্বর দিলাম, এখানে ধরো 2 নম্বর দিলাম। এটা মনে রেখো, অন ব্যাড টার্মস উইথ। ঠিক আছে? ব্যাড টার্মস উইথ, এখানে সামওয়ান লিখে দিতে পারো। ব্যাড টার্মস উইথ সামওয়ান। একটা এক্সাম্পল দিই তাহলে সুবিধা হবে। দ্য স্টেট অ্যাট দ্য সরি the
State, states are at daggers drawn about the use of the canal that they shared. ঠিক আছে, হলো? এটা মনে রাখবে, এটা দুটো হয়, টু বি দ্য বিটার এনিমি আর টু অন ব্যাড টার্মস উইথ সাম। এটার এক্সাম্পলটা, দ্য স্টেট আর অ্যাট ড্যাগার্স ড্রন অ্যাবাউট দ্য, বুঝতে পারছো তো? the states are at daggers drawn about the use of the canal that they share. ঠিক আছে, আচ্ছা, তারপরেরটা দেখি, টু হিট বিলো দ্য বেল্ট। এটার মানেটা হচ্ছে টু হার্ম আনফেয়ারলি, হলো? এখানে মানে কি বলবো, ইফ উই থিঙ্ক দ্যাট, দাঁড়াও, একটা এক্সাম্পল আমি তোমাদের দিই, তাহলে তোমরা যদি বুঝতে একটু সুবিধা হয়। আরেকটাও বলা যায়, যেটা ধরো, এটা এটা এরকম ভাবে লিখে দিই আমি একটা, টু সে সামথিং that is often too personal, একটা কমা হবে, usually irrelevant and always unfair। বোঝা গেল? মানে হার্মফুল, মোদ্দা কথা হার্মফুল। হুম, এটার এবার একটা এক্সাম্পল মুছে নিই। এটা লিখে নিয়েছো আশা করছি, এটা একটু মুছে নিই, একটা এক্সাম্পল যেটা সুবিধা হবে বুঝতে। এক্সাম্পলটা দিই, টু রিমেইন reformed from alcoholic of their drinking problem is to eat below the belt। বুঝলে? To remain reformed alcoholics of their drinking problem is to hit below the belt। তাহলে আমরা
এই স্লাইডটাও মোটামুটি আমরা পুরোটাই ভালো করে বুঝলাম উইথ মিনিং অ্যান্ড এক্সাম্পল। তাহলে পরের স্লাইডে আমাদের জন্য কি আছে দেখি আমরা। একটু হয়তো বোরিং লাগবে, কিন্তু এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর এগুলো তো একটু এক্সাম্পল দিয়ে না বোঝালে তোমাদেরই অসুবিধা হবে, তাই জন্য একটু প্লিজ লিখে নাও। টু রিড বিটুইন দ্য লাইনস, তাহলে এটার মানেটা হচ্ছে টু ক্যাপস দ্য হিডেন মিনিং। মানে ধরো এক সময় হয় কি, ধরো এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, তুমি দেখছো এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, কিন্তু মাঝখানে কিন্তু আরেকটা হিডেন লাইনও আছে যেটা তুমি দেখছো না। বোঝা গেল? মানে you understand that someone really means or what is really happening situation even though it is not said openly. বুঝতে পারলে মোদ্দা কথাটা? মানে এইটার মানে হিডেন মিনিং হয় না অনেক সময়, সেটাকে বলছে দ্য রিড বিটুইন দ্য লাইনস। তাহলে এবার এটাকে যদি বলা হয় কিরকম ভাবে, হুম, এটার একটা এক্সাম্পল দাও। এটার এক্সাম্পল আমি দিচ্ছি, এখানে দিচ্ছি রিডিং বিটুইন দ্য লাইন। আর সরি, এটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে। রিডিং বিটুইন দ্য লাইন, রিডিং between the lines, I would say he is not happy with the situation. বুঝলে তো? মানে reading between the line, I would say he is not happy with the situation. বুঝা গেল? এটাই হচ্ছে reading between the line. আরেকটাও বলা যায়, she said she could afford it, but reading between the lines, I don't think she has enough money. এটাও বলা যায় she said she could afford it, but reading between the lines, I don't think she has enough money. মানে একটা কোনো দুটো লাইনের মাঝখানে একটা হিডেন মিনিং আছে যেটা বোঝা যাচ্ছে। হলো? এটাই হলো উজ্জ, বলে না উজ্জ, বাংলা একটা কথা যে উজ্জ রয়েছে, ঠিক আছে? অথবা দেখবে অনেক সময় বন্ধুরা কোনো ডুয়াল মিনিং কথা বলছে, সেটাই হচ্ছে রিডিং বিটুইন দ্য লাইন্স। হার্শ মানি, হুম, মানেটা কি? মানে হচ্ছে হার্শ মানি মিনিং হচ্ছে যে প্রায় পেড টু সিকিউর, মানে এখানে ধরো মানে কোনো একটা বলে না যে ডিসক্লোজ করতে চাইছে না, মানে মানি পেড টু সামওয়ান টু প্রিভেন্ট দেম ফ্রম ডিসক্লোজিং এম্বারেসিং অর, মানে এরকম, মানে কোনো লুকোনো কোনো ব্যাপার। এখানে ধরো লিখি একটা কিছু লুকোনো কোনো ব্যাপার, এটা ধরো এখানে লিখছি she claimed the politician had offered her, এখানে লিখছি, হ্যাঁ, she, এটা কিন্তু সি, হ্যাঁ, CLAI, claimed that the politician
had offered her hush money to keep their child a secret. মানে লুকোনো কিছু, গুপ্ত কোনো কথা। Money that is given to someone to make them keep something secret. এটা এটা সেই ধরনের মানি, সেটার মানিটা কি? মানি that is given to someone to make them keep keep something secret. বোঝা গেল? এই হলো হার্শ মানি। বোঝা গেল? তাহলে তারপরটা দেখি, টু অ্যাকসেপ্ট দ্য গন্টলেট। তার মানেটা কি? টু অ্যাকসেপ্ট দ্য গন্টলেট, উচ্চারণটা হবে গন্টলেট, ঠিক আছে? মানে গ্লাভ, এটা হচ্ছে এক ধরনের গ্লাভস। টু অ্যাকসেপ্ট এ চ্যালেঞ্জ, গন্টলেট এটার মানে, এটা হচ্ছে এক ধরনের গ্লাভস। আগেকার দিনে এটার মানেটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে এক ধরনের গ্লাভ, মানে বর্ম টাইপের গ্লাভস আর কি, বুঝছো তো? সেগুলোকে বলা হয় গন্টলেট। তো এটা হচ্ছে, এটা মানে এক ধরনের চ্যালেঞ্জ, থ্রোয়িং ডাউন দা গন্টলেট, মানে এটা চ্যালেঞ্জ তুমি দিচ্ছ কাউকে, বা সেটাকে বলা হচ্ছে গন্টলেট। তাহলে এটা কি? টু অ্যাকসেপ্ট দ্য গন্টলেট হচ্ছে টু ক্লো, মানে এই যে আগে যে একটা পড়েছিলাম না, ওইটাই, ওই টাইপেরই একটা। অফ এনি ভেরিয়াস প্রোটেক্টিভ গ্লাভস ইউ স্পেশালি, বেসিক্যালি এটা একটা চ্যালেঞ্জ, তুমি কাউকে একটা চ্যালেঞ্জ দিচ্ছ, সেটাকে এখানে বোঝাচ্ছে যে টু অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ। আগে একটা যখন আমি বলেছিলাম ক্লভ দিয়ে, সেটারই একটা মিনিং হচ্ছে এইটা। থ্রোন ডাউন এ সিম্বল অফ চ্যালেঞ্জ হুইচ ওয়াজ, এটার মানে এটা একটা লিখে দিই, অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ, লিখলে আই অ্যাকসেপ্ট দ্য কনফ্লিক্ট, এরকমও করতে পারবে, ঠিক আছে? তারপরেরটা হচ্ছে ফ্রেঞ্চ লিভ। ফ্রেঞ্চ লিভ, ফ্রেঞ্চ লিভ মানেটা কি? ফ্রেঞ্চ লিভ হচ্ছে উইদাউট, মানে অ্যাবসেন্ট উইদাউট পারমিশন। এখানে হচ্ছে অ্যাবসেন্ট উইদাউট পারমিশন, মানে এটার মানেটা হচ্ছে, অথবা এর মধ্যে লিভ উইদাউট এনি ইনফরমেশন। এটা এর আরেকটা, এটা ধরো 1 নম্বর যদি দাও, 2 নম্বর এটাও দিতে পারো, LEAVE, লিভ উইদাউট এনি ইনফরমেশন বা ইন্টিমেশন। ইন্টিমেশনে লিখছি, ঠিক আছে? একটা এক্সাম্পল দিই, এটা টিচার, দ্য কেয়ারটেকার the caretaker
had taken French leave. French, ঠিক আছে, এই হলো ব্যাপার। তারপরে হচ্ছে টু হিট দ্য জ্যাকপট। টু হিট দ্য জ্যাকপট মানে টু টু মেক মানি আনএক্সপেক্টেড। কিরকম? মানে সাকসেস বোঝানো যায় যাকে, উইন আ জ্যাকপট যেটাকে বলা হয়। এটা একটা ফ্রেজ, হ্যাভ এ গ্রেট আনএক্সপেক্টেড সাকসেস স্পেশালি ইন মেকিং এ লট অফ মানি কুইকলি। ঠিক আছে, এটা একটা লিখে দিই যে এটা এরকমও হতে পারে। এটা একটা এক্সাম্পল দিয়ে দিতে হবে, এটা একটা এক্সাম্পল দিয়ে দিই, সেটা হচ্ছে দ্য থিয়েটার থিয়েটার hit the jackpot with its first musical। ঠিক আছে, এই হলো টু হিট দ্য জ্যাকপট। তার পরের স্লাইডটা দেখি। আপাতত এই স্লাইডে আমরা মোটামুটি সব উইথ এক্সাম্পল বুঝে নিলাম। তার পরের স্লাইডটা তাহলে আমরা এবার দেখি কি আছে। অল অ্যান্ড সানড্রে মানে এটা হচ্ছে এভরিওয়ান, মানে হচ্ছে সবার। ঠিক আছে, তাহলে এখানে এভরিওয়ান উইদাউট, ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল এটার আমি একটা দিই। I made tea. I made tea for all and sundry at the office। ঠিক আছে, তার মানেটা হচ্ছে টু এভরিওয়ান। অথবা এটা যদি হি ওয়াজ ওয়েল নোন টু অল অ্যান্ড সানড্রাই, মানে একটা যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দিলাম। হি ওয়াজ ওয়েল নোন all and sundry। হলো, তারপরেরটা দেখি টু কিপ দ্য বল রোলিং। তার মানে কি হচ্ছে টু কিপ দ্য কনভারসেশন গোয়িং। ঠিক আছে, এটার ইডিয়ামটা হচ্ছে টু কজ অ্যান অ্যাক্টিভিটি অর প্রসেস টু কন্টিনিউ। ঠিক আছে, এটা আমরা বলছি টু কিপ দ্য কনভারসেশন গোয়িং, মানে এটা আরেকটা, এটা এরকম ভাবে বলতে পারি টু কজ অ্যান অ্যাক্টিভিটি অর প্রসেস টু কন্টিনিউ। হলো তো? এবার ধরো এটার একটা এক্সাম্পল দিই। আই হ্যাভ স্টার্টেড দ্য প্রিপারেশন, দাঁড়াও এই জায়গাটা একটু মুছে নিই। আশা করছি তোমরা এটা লিখে নিয়েছো। এবার এখানে একটা এক্সাম্পল দিই। আই আই হ্যাভ স্টার্টেড দ্য preparation
preparations for the party, কোন একটা পার্টি ধরো আমি বাড়িতে করব, পার্টি, but it's up to you to keep the ball rolling. ঠিক আছে? কি হলো? I have started the preparation for the party, but it's up to you to keep the ball rolling. হলো? বোঝা গেল? আচ্ছা, তাহলে তারপরেরটা আমরা দেখি কি আছে। তারপরেরটা হচ্ছে to pull one's socks up. এটা হচ্ছে একটা ইডিয়ম, মানে to try hard। ঠিক আছে, এখানে আবার এরকমও বলতে পারি টু মেক অ্যান এফোর্ট টু ইমপ্রুভ ইউর ওয়ার্ক অর বিহেভিয়ার বিকজ ইট ইজ নট গুড এনাফ। ঠিক আছে, মানে টু ট্রাই হার্ড, কোনো শক্ত কাজ। এখানে আমি ধরো একটা এক্সাম্পল দিই, হি ইজ গোয়িং টু হ্যাভ টু পুল হিজ socks up if he wants to stay in the team। হলো? মানে কোনো একটা জিনিস, সাপোজ ধরো এখনকার ইন্ডিয়ান টিমে যদি দেখো শুভমান গিলের যা পারফরমেন্স, সেক্ষেত্রে মানে কথার কথা বলছি, এবার একটা এক্সাম্পল দিয়েছি, কেউ কোনো রকম বাজে ভাবে নিও না, আমি কাউকে ছোট করছি না, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। খুব ভালো কি, এবার ধরো সে যদি আরো ভালো করে তবে সে আরো যাবে, এই হলো মোদ্দা কথা। হি ইজ গোয়িং টু হ্যাভ টু পুল হিজ শক্স আপ ইফ হি ওয়ান্ট টু স্টে ইন দ্য টিম। এটা হলো একটা এক্সাম্পল। আচ্ছা, তারপরেরটা দেখি। তারপরেরটা হচ্ছে, দাঁড়াও এই জায়গাটা আবার মুছি, একদম ভরে গিয়েছে, বোঝা যাবে না কি লিখেছি, লিখবো। তারপরেরটা হচ্ছে রেড লেটার ডে। রেড লেটার ডে মানে অ্যান ইম্পর্টেন্ট ডে, কোনো মেমোরেবল ডে, এটাকে আমরা এরকম মেমোরেবল ডেও বলতে পারি। ডেও বলতে পারি। ঠিক আছে, এবার ধরো এবার একটা এক্সাম্পল দিই। কি এক্সাম্পল দিই? দ্য এন্ড অফ দ্য এটা দ্য এন্ড অফ দ্য financial year, FINAN, financial year used to be a red letter day for investor। ঠিক আছে, তাহলে এটা কি হলো? দ্য এন্ড অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার ইউজ টু বি এ রেড লেটার ডে ফর ইনভেস্টর, মানে একটা ইম্পর্টেন্ট ডে বা মেমোরেবল ডে বোঝাতে এটা ব্যবহৃত হলো। তারপরটা দেখো, টু পুশ সামওয়ান, টু পুশ সামবডি টু দ্য ওয়াল, মানে টু ডিফিট হিম, মানে এটার ব্যাপারটা হচ্ছে টু ফোর্স ওয়ান ইনটু এ desperate position in which one's options are limited and typically require desperate action। মানে
একদম পিঠটা ঠেকে গেছে দেওয়ালে, তার আর কিছু করার নেই, তাই না? টু পুশ সামবডি টু ওয়াল মানে টু ডিফিট হিম, মানে তাকে হারিয়ে দিয়েছে। বোঝা গেল ব্যাপারটা? এই হলো মোদ্দা কথা। তার মানে টু পুশ সামবডি টু দা ওয়াল মানে হচ্ছে তাকে হারিয়ে দিয়েছে, তাই তো? যে কোনো ভাবে তাকে হারিয়ে দেওয়া হচ্ছে, সেটাই বোঝা গেল। তাহলে এটা আমরা পরের যে স্লাইড সেটাতে আমরা যাই। আপাতত এই পর্যন্ত আমরা পুরোটাই বুঝতে পেরেছি, মানে কোনো এখানে আমাদের আপাতত বোঝার জন্য আর কিছু বাকি নেই আপাতত। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে বলবে, প্রত্যেকটারই মানে আমি ভালো করে বুঝিয়ে দিলাম। তাহলে পরের স্লাইডটাতে আমরা যাই। স্পাইক অ্যান্ড স্প্যান, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে ন্যাচারাল অ্যান্ড ক্লিন। এটা এমটিএস এও এসেছিল, সিজিএল ও এসেছিল। আচ্ছা, মানে হচ্ছে স্পটলেসলি ক্লিন, ক্লিন অ্যান্ড নিট। মানে এখানে আমি একটা জিনিস লিখি, এখানে এটার আরেকটাও মানে হতে পারে, মানে পরিষ্কার, সোজা কথা। ঠিক আছে, এটার একটা এক্সাম্পল দিই। কি দিই? এখানে লিখছি spike and span kitchen ঠিক আছে, মানে একটা নিট অ্যান্ড ক্লিন কিচেন। স্পাইক অ্যান্ড স্প্যান কিচেন মানে হচ্ছে পারফেক্টলি নিউ বা ফ্রেশ। এখানে ঠিক আছে, এটা একটা এক্সাম্পল, এটা দিলাম। এটা ধরো এখানে এটা হচ্ছে কি হচ্ছে, এটা দিতে পারি নিউ, এটা লিখতে পারি পারফেক্টলি নিউ, অথবা ধরো ফ্রেশ। এ হলো এটার মানে। তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে টু হিট দ্য নেল অর দ্য হেড, মানে টু টাচ দ্য এক্সাক্ট পয়েন্ট, মানে টু ডু অর সে সামথিং এক্স্যাক্টলি রাইট অর ট্রু। ঠিক আছে, এটা আবার একটা মানে কোন একটা জিনিস করে যেটা একদম মানে ঠিকঠাক, টু দা পয়েন্ট আনসার বলে না, সেরকম ব্যাপার। তাহলে এখানে একটা এক্সাম্পল, এটার একটা এক্সাম্পল দিই। এটার এক্সাম্পলটা এখানে লিখছি, ইউ হিট দা nail on the head with your proposal at the staff meeting yesterday. Hit the nail on the head মানে মানে পেরেকের একেবারে মাথায় মেরেছো, ঠিক মতন, মানে যে বাড়িটা মেরেছো সেটা একেবারে পেরেকের মাথায় মেরেছো, পাতি বাংলায় বলতে গেলে এটা। তো এটা একটা কি বললাম, মানেটা কি বললাম, টু ডু অর সে সামথিং এক্স্যাক্টলি রাইট অর ট্রু, মানে টু টাচ দ্য এক্সাক্ট পয়েন্ট, এটা এখানে লেখা আছে। তো এটা এরকম বলতে পারো, টু হিট দ্য নেল অন দ্য হেড উইথ ইয়োর প্রপোজাল এট দ্য স্টাফ মিটিং ইয়েস্টারডে। ঠিক আছে, আরেকটাও বলতে পারো, your comments about the lack of finding for after school program really hit the nail on the head.
মানে তুমি যেরকম ভাবে যেটা বলবে, যেটা একদম এক্সাক্ট পয়েন্টে উত্তরটা লেগেছে। তার পরেরটা দেখি। টু শো দ্য হোয়াইট ফেদার, মানে টু শো সাইন অফ কাওয়ার্ডিস, মানে আ কাওয়ার্ড, বেসিক্যালি আ কাওয়ার্ড, মানে কাপুরুষ আর কি। ঠিক আছে, টু অ্যাক্ট লাইক এ অ্যাপিয়ার টু বি কাওয়ার্ড অর টু এক্সিবিট কাওয়ার্ডলি বিহেভিয়ার। ঠিক আছে, এবার ধরো একটা এক্সাম্পল দিই, এটারও একটা এক্সাম্পল দিই, এখানে দিচ্ছি এটার এক্সাম্পলটা। So the white feather was a disgrace worse than death. ঠিক আছে, তো শো দ্য হোয়াইট ফেদার ওয়াজ এ ডিসগ্রেস ওয়ার্স দ্যান ডেথ। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কাওয়ার্ডিশ বিহেভিয়ারকে বলা হয় টু শো দ্য হোয়াইট ফেদার। তার পরেরটা দেখি কি আছে, তার পরেরটা আছে টু প্রোস অ্যান্ড কনস। টু প্রোস অ্যান্ড কনস, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে ফর অ্যান্ড এগেনস্ট ফর এ থিং। কোনো একটা জিনিসের, বলে না আমরা কথায় কথায় এই এক্সাম্পলটা দিই, কোনো একটা জিনিসের কোনো প্রোস অ্যান্ড কনস অবশ্যই থাকবে। তাহলে এটার একটা এক্সাম্পল আমি দিই, বিফোর মেকিং এনি ডিসিশন, যেটা আমরা বলি সেটাই আমি লিখছি। ওয়ান, এটা ওয়ান মাস্ট ইটস pros and cons। ঠিক আছে, হলো, বোঝা গেল ব্যাপারটা? কোনো একটা ব্যাপারের অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ এ সিচুয়েশন, এটাই হলো প্রোস এন্ড কনস। তারপর হচ্ছে বাই ফেয়ার মিনস অর ফল, মানেটা কি? ইন এনি ওয়ে অনেস্ট অর ডিসঅনেস্ট, মানে কোনো একটা কাজ আমাকে করতেই হবে, যেভাবেই হোক করতেই হবে। ইন এনি ওয়ে, অনেস্টলি হলে অনেস্টলি কাজটা হবে, ডিসঅনেস্টলি হলে ডিসঅনেস্টলি কাজটা আমাকে করতে হবে। এবার এটার একটা এক্সাম্পল আমি দিই, আই উড ইদার I either alter it by fair means or, ঠিক আছে, মানে যে কোনো ভাবে আমাকে এটা কাজটা করতেই হবে। আবার এটা মানে, আবার এরকমও বলা যায়, যেমন তুমি বলবে বিকজ হি গ্রিউ আপ ইন পুয়ার ফ্যামিলি হি অ্যাটেম্প টু উইন ভোটস বাই ফেয়ার মিনস অর ফোর্স, মানে যে কোনো অ্যাট এনি সিচুয়েশন আমাকে কাজটা করতেই হবে। এটার এক্সাম্পলটা এটা দিলাম। আচ্ছা, তারপরেরটা দেখি,
তারপরের স্লাইডে আমাদের জন্য কি রেডি করা আছে। তাহলে এর এতদূর পর্যন্ত আমরা পুরোটা উইথ মিনিং আর উইথ এক্সাম্পল আমরা বুঝতে পারলাম। এর পরের স্লাইডটা আমরা দেখি আমাদের জন্য কি রেডি করা আছে। চলো এসছি আমরা আমাদের পরের স্লাইড। এটা কি হচ্ছে টু ব্রেক দ্য আইস। টু ব্রেক দ্য আইস যদি আমরা বলি, তার মানে এখানে কি লিখেছি, টু স্টার্ট এ কনভারসেশন or to say or do something that makes people feel more relaxed, especially at মানে কোনো ধরো ব্রেক দ্য আইস মানে ধরো কারোর সাথে অনেকদিন কোনো রিলেশন মানে কিছু একটা ধরো অনেকদিন ধরে রিলেশনের ধরো কারোর সাথে কোনো কথা নেই, হঠাৎ করে সেটাকে আমরা ব্রেক করবো। মানে কোনো ধরো আমার ধরো বাবার সাথে একটা খুব একটা মানে একটা একটা আমরা সবাই দেখবে বাবার সাথে একটা ডিস্টেন্স মেনটেন করে চলি নর্মালি। এবার ধরো অনেকের আছে কোনো কথা নেই বার্তা নেই, হঠাৎ করে অনেকদিন বাদে ঝগড়াঝাটি হয়েছে, তো হঠাৎ করে বাবার সাথে কথা বলতে শুরু করলো, তো সেটাকে বলবে টু স্টার্ট এ কনভারসেশন, মানে টু ব্রেক দ্য আইস, মানে বরফটা গলে জল হলো, এটাই হলো মোদ্দা কথা। টু রিমুভ দ্য টেনশন অ্যাট এ ফার্স্ট মিটিং, অ্যাট দ্য ওপেনিং ফর এ পার্টি এটসেট্রা। ঠিক আছে, তাহলে এখানে এটার একটা এক্সাম্পল আমি দিই। দ্যাট জোক really broke the ice at the conference at the হ্যাঁ কনফারেন্স all relaxed afterward। হলো, তারপরেরটা দেখি। at once back and call to be always a once service, মানে always ready to do whatever someone asks। ঠিক আছে, তার মানে এবার ধরো মানে তোমার অলওয়েজ রেডি টু ডু, দেখবে ধরো ভারতীয় যে সেনাবাহিনীরা আছে অলওয়েজ রেডি থাকে, কিন্তু ওরা দেখাচ্ছে রিল্যাক্স কিন্তু অলওয়েজ রেডি থাকে, যে এক্ষুনি বললে এক্ষুনি চলে যাবে এরকম। তাহলে এখানে এটার একটা এক্সাম্পল আমি এখানে লিখছি এটার এক্সাম্পল। হ্যাঁ, অলওয়েজ রেডি টু ডু ওয়ান সার্ভিস। আমাদের যদি এক্ষুনি সেন্ট্রাল অফ গভর্নমেন্ট মানে ধরো রাষ্ট্রপতি বা ধরো পিএম যেই কেউ হলো, যদি ইন্ডিয়ান যে কোনো ডিফেন্স সার্ভিসকে কিছু বলে এক্ষুনি অ্যাট এনি কস্ট তুমি করবে, তো তুমি করবে, ওরা আর অন্য কোনো কথা নেই। তো সেটা হলো এটাই। তাহলে এখানে লিখি হি expect his employee to be at his call day and night। ঠিক আছে,
He expects his employees to be at his beck and call day and night. ঠিক আছে, আবার এটা বলা যায় she is at the beck and call of the committee, মানে এক্ষুনি বললো এক্ষুনি। তারপরটা হচ্ছে আর এটাও একটা অলওয়েজ ওয়ান সার্ভিস, এটা আবার এরকমও বলা যায় টু ওবে, টু ওবে, ওবি ওয়াই, ওবে। আবার এটার এক্সাম্পল এটাও দেওয়া যায় এনজয়, এনজয় হ্যাভিং সার্ভেন্টস at your beck and call, মানে ওবে আর কি, মানে সে তোমার আর কি সামওয়ানস অর্ডারস ইমিডিয়েটলি, এরকম একটা ব্যাপার, অলওয়েজ হ্যাভিং টু বি রেডি, এটাই হলো মোদ্দা কথা। আচ্ছা, তারপর একটা দেখি আ ফুলস আর্ন, ফুলস আর্ন মিন আনলেস আ ইউজলেস আন্ডারটেকিং, ঠিক আছে, ইউজলেস আন্ডারটেকিং মানে হচ্ছে উইক ম্যাচেস বলতে পারো, এটা আরেকটা হতে পারে উইক। কোন একটা ধরো, যেমন ধরো টাটা, টাটা ধরো একটা প্রজেক্ট করেছিল আমাদের এখানে, একটা বিজনেস, টাটার কথা বাদ দাও, ধরো তুমি কোনো একটা বিজনেস করতে যাচ্ছ, সেই বিজনেসটা তুমি ধরো করতে গেলে তুমি ভাবলে যে আমি এখানে একটা বিজনেস করব, তো বিজনেস করে বেশ কিছু লোকজন কাজকর্ম করবে বা যাই হোক একটা কিছু করবে, এবার মাঝখান থেকে দেখা গেল কোনো একটা ব্যাগরা দিয়ে তোমার ওইখানে যে তুমি ইনভেস্টমেন্টটা করেছিলে সেটা পুরোটাই জলে গেল, তার মানে সেটা কি হলো, সেটা একটা ফুলস আর্ন হয়ে গেল, মানে ইউজলেস আন্ডারটেকিংটা নেওয়া হয়ে গেল, তাই তো, ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ এফোর্ট, এটাই হলো। মানে এখানে ধরো এটার এইটার এক্সাম্পলটা দিচ্ছি, হি সেন্ট ফিশ ফিশম্যান অন ফুডস, এটার এক্সাম্পলটা হলো এটা, এটা হচ্ছে কার্গিল ফিশম্যান, হলো, বোঝা গেল। আচ্ছা, তারপরটা দেখি pour oil in troubled water, water, to pour oil in troubled water, to claim a quarrel with food something words, মানে এটার মানেটা হচ্ছে disagreement, try to settle a disagreement, ঠিক আছে, or dispute with force, মানে এটার মানেটা কোথায় যে লিখি পুরোই নোংরা হয়ে করে ফেলেছি, দাঁড়াও এটা একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিই তারপর, এটা হচ্ছে এখানটাতে লিখছি, এটার মানেটা হচ্ছে ট্রাই, এখানটায় লিখছি ট্রাই টু সেটেল এ ডিস
আছে? মানে জলের ওপর তো তেল ভাসে না, না? কিন্তু সেটাকে আমরা চেষ্টা করছি মানে সেটেল করা। তার মানে ট্রাই টু সেটেল দ্য ডিসএগ্রিমেন্ট। এটার একটা এক্সাম্পল দিই, এটাকে একটু মুছে নিই, পরিষ্কার করে নিই, তারপর এক্সাম্পলটা দিচ্ছি। এটার একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে এখানটায় লিখছি। The twins are quarreling. The twins are quarreling so I would best oil ঠিক আছে? তার মানে কি হলো? The twins are quarreling, so I would best go pour oil on troubled water. হলো? দুটো ভাইয়ের ঝগড়ার মধ্যে গিয়ে এটা কাণ্ড হলো। আচ্ছা, তারপরেরটা আমি দেখি। তারপরেরটা হচ্ছে আরেকটাও বলা যেতে পারে, এটা আরেকটা ভালো মজার একটা এক্সাম্পল দিই। দাঁড়াও, এটা যখন বললাম এটার একটা ভালো মজার এক্সাম্পল দিই, যেটা শুনলে আশা করি তোমাদের হাসি পাবে। এখানে ধরো এখানে ধরো লিখি মাই হাজব্যান্ড is always arguing with my father and I am the one who has to or while on তো my husband always arguing with my father and I am the one who has to pour oil on troubled weather. এটা একটা মজার এক্সাম্পল। আমার মনে হয় এটা হয় খুব মজার ব্যাপার। তো যাই হোক, এটা আমার মাথায় আসলো তো আমি লিখে দিলাম, তোমরা লিখে নিও। খুব ভালো একটা সিচুয়েশনের এক্সাম্পল এটা হলো। যারা ম্যারিড তাদের জন্য এটা বুঝতে হয়তো সুবিধা হবে। তো আমি এটা পরিষ্কার করছি পরের সেন্টেন্সটা লেখার জন্য। পরের সেন্টেন্সটা কি আছে দেখো, পরের সেন্টেন্সটা আছে, পরের সেন্টেন্স টু পুল ওয়ান্স লেগ। টু পুলস ওয়ান্স লেগ মানে টু বি ফুল সামওয়ান, মানে কাউকে তুমি বোকা বানাচ্ছ, তাই তো? টু ট্রাই টু প্লেজার সামওয়ান টু বিলিভ সামথিং দ্যাট ইজ নট ট্রু অ্যাজ এ জোক। ঠিক আছে, এটা আবার বলা যেতে পারে অ্যাজ এ জোক, এটাও বলা যেতে পারে। এটার একটা এক্সাম্পল আমি দিই। ইজ ইট রিয়েলি really
your car? Or are you pulling my leg? ঠিক আছে, টু পুল ওয়ান্স লেগ মানে কোনোভাবে যোগ করা, বা তুমি কাউকে ধরো বলে হ্যাঁ আমি এটাই করেছি, সত্যিই করেছি, কিন্তু অ্যাকচুয়ালি তাই করনি, তাই এটা কি লিখলাম, ইজ ইট রিয়েলি ইয়োর কার অর আর ইউ পুলিং মাই লেগ? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এত দূর পর্যন্ত পুরোটাই বুঝতে পারলাম যে কি বোঝাতে চাইছি না চাইছি। তাহলে আমরা পরের সেন্টেন্স গুলো এবার একটু বুঝতে চেষ্টা করি যে আমরা এবার কি করব। তাহলে আমরা পরের পেজটাতে যাচ্ছি। তাহলে কি হলো, এখানে কি আছে, টু বি দা পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন। এটা একটা খুব ভালো মজার কথা, মানে অ্যাকচুয়ালি বলছে কি টু হ্যাভ দ্য রিয়েল কন্ট্রোল অফ পাওয়ার। মানে এটা আমাদের কাছে দেখো হিস্ট্রিতে হয়তো এই ওয়ার্ডটা তোমরা পড়েছো। মুঘল সাম্রাজ্যের একজন রানী ছিলেন নূরজাহান। অ্যাকচুয়ালি জাহাঙ্গীর যখন সম্রাট ছিলেন মুঘল সাম্রাজ্যের, সেই সময় বলা হয় যে আহ, আসল সম্রাট তো ছিলেন জাহাঙ্গীর, কিন্তু আসল যে মানে ধরো রাজকার্য সেটা চালাতেন হচ্ছে নূরজাহান। ঠিক আছে, তাই জন্য এই কথাটা সেটার জন্য বেশ ভালো ফিট করে, তাই জন্য আমি এক্সাম্পলটা তোমাদের দিলাম বোঝানোর জন্য। টু হ্যাভ দ্য রিয়েল কন্ট্রোল অফ দ্য পাওয়ার, তোমরা হিস্ট্রিতে অবশ্যই এটা পড়েছো। টু বি দ্য পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন। এটা একটা এক্সাম্পল আমি এখানে দিচ্ছি, দেখো। হি হিন্টেড হি হিন্টেড he hinted last week that he may become the power behind the throne. ঠিক আছে, হলো, এই হলো ব্যাপার। টক অ্যাবাউট দ্য পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন, মানে মোজা কথা, সে আগের সপ্তাহে হিন্ট দিয়েছিল যে সে পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন, মানে টু হ্যাভ দ্য রিয়েল কন্ট্রোল অফ দ্য পাওয়ার। তারপরটা দেখি, টু হ্যাভ সেকেন্ড থট, বলে না টু reconsider one's decision, to consider changing a decision you have already made. দেখবে কোনো ডক্টর ধরো তোমাকে ধরো কোনো ডক্টরের কাছে কেউ গেল, তাকে কোনো একটা কিছু সাসপেক্ট করছে, ডক্টর বললো যে কেউ একজন বললো যে ঠিক আছে তুমি কি এই ডক্টর এই অপারেশনটা করতে বলছে, তুমি বরং আরেকটা ডাক্তারকে দেখাও। ইউ হ্যাভ টু টেক দ্য সেকেন্ড থট বাট সেকেন্ড ওপিনিয়ন, সেটা বলা হয় টু বিগেন টু হ্যাভ সেকেন্ড থট। মানে একটা কিছু নতুন অন্য কোনো ডিসিশন নেওয়া, এটাকে বলবো সেকেন্ড থট। আচ্ছা আচ্ছা, এবার ধরো এখানে একটা এক্সাম্পল দিই, এটা এমনিই দিচ্ছি, মজার ছলে দিচ্ছি, কেউ উল্টো পাল্টা ভেবে নিও না। ইউ আর নট হ্যাভিং সেকেন্ড thoughts about getting married. ঠিক আছে, ইউ আর নট হ্যাভিং সেকেন্ড থটস অ্যাবাউট গেটিং ম্যারিড, হলো একটা মজার ছলে দিলাম, যাই হোক কিছু খারাপ ভেবো না। তো এই হলো মোদ্দা কথা।
তারপরেরটা আমি দেখি, আরেকটাও এক্সাম্পল আমি এখানে দিতে পারি। ধরো এইটার আরেকটা এক্সাম্পল দিই। I am having second thought about my choice of subject. ঠিক আছে? আচ্ছা, তারপরের আরেকটা সেন্টেন্সটা আমরা দেখি। তারপরেরটা সেন্টেন্সটা কি? টু ক্রিয়েট ব্যাড ব্লাড, মানে টু ক্রিয়েট ইল ফিলিং। ঠিক আছে? মানে মানে কি বলবো, ব্যাড অর আনফ্রেন্ডলি রিলেশনশিপ বিটুইন পিপল অর গ্রুপস অফ পিপল। হলো? এবার ধরো একটা এক্সাম্পল দিই। একটা মানে কোনো মানে ভালো ঠিক রিলেশনটা ঠিক ভালো নয়, এটা এখানে হয়ে গেল। এটার একটা এক্সাম্পল এখানে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দিই। There's been blood between two of my best friend since they fought over the same girl. And now I have to see them হলো? there have been there's been bad blood between two of my best friends since they fought over the same girl this summer, and now I have to sing them separately. এরকম মানে একটা মাথায় আসলো লিখে দিলাম, এই হলো কথা। মানে ব্যাড ব্লাড মানে আনফ্রেন্ডলি রিলেশন, আনফ্রেন্ডলি রিলেশন যেটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, তারপরেরটা দেখি। তার আগে মুছি, না মুছলে এখানে কিছু করা যাবে না। তারপরে টু বার্নস ওয়ান ফিঙ্গার্স মানে টু সাফার। বার্নস ওয়ান ফিঙ্গার, ধরো কথাটা যদি মানে তোমার ধরো কারোর যদি আঙুল জ্বলে যায়, তাহলে কি এটা সাফার করবে তো? টু হ্যাভ অ্যান আনফেভারেবল রেজাল্ট, এটার মানে আমরা এটাও লিখতে পারি টু, এটার মানে আমরা এখানে লিখছি টু হ্যাভ অ্যান আনফেভারেবল রেজাল্ট। ঠিক আছে? তার মানে
এখানে একটা এক্সাম্পল দিই, কিরকম মানে এটা কি হচ্ছে, মিন সাফার আনপ্লেজেন্ট রেজাল্ট, তাই তো, আনফেভারেবল রেজাল্ট অফ অ্যান অ্যাকশন, স্পেশালি লস অফ মানি। এটা কিন্তু স্পেশালি লস অফ মানি দিয়ে বোঝাচ্ছে, স্পেশালি লস অফ মানি। সো ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু দ্য সেম থিং এগেন। তাহলে এখানে একটা এক্সাম্পল দিই এটার, সেটা হচ্ছে she would invest extensively in stock and got her fingers burned when the market collapsed. ঠিক আছে, তার মানে কি হলো, she invested extensively in stocks and got her fingers burned when the market collapsed. হলো, মানে এটা বোঝাতে কিন্তু আমরা এটাই বুঝবো যে টু হ্যাভ আনফেভারেবল রেজাল্ট ইন, এটা কি হচ্ছে, এটা কিন্তু মনিটারি রিলেটেড কোনো কিছুতে অলওয়েজ বোঝাবে, মানে মানি রিলেটেড, স্পেশালি লস অফ মানি। ঠিক আছে, স্পেশালি লস অফ মানি। তারপরেরটা আমরা দেখি, টু গ্রিজ ওয়ান্স প্লাম। গ্রিজ মানে ওই যে দেখবে তোমার ওই দরজায়, তারপরে যে গাড়ির যে শাটার, গাড়ি যে রাখার যে গ্যারেজে যে শাটার গুলো থাকে সেখানে গ্রিজ দেওয়া হয়, গ্রিজ দিলে জিনিসটা কি হয়, পিচ্ছিল হয়। টু গ্রিজ ওয়ান্স প্লাম তার মানে কি, টু ব্রাইট সামওয়ান মানে ঘুষ দেওয়া যাকে বলে। টু সিক্রেটলি গিভ সামওয়ান মানি ইন অর্ডার টু দেম টু ডু সামথিং ফর ইউ। ঠিক আছে, মানে মানে কাউকে সিক্রেটলি কিছু একটা দিলে, যেটা তুমি ফেভার পাওয়ার জন্য, কোনো একটা ফেভার পাওয়ার জন্য তুমি দিলে। তাহলে এখানে আমি একটা ধরো লিখি, এখানে আমি নিজেকে দিয়ে একটা এক্সাম্পল দিই, আই pleased the hostess plum to get a table without reservation. RESRPA, মানে আমি একটা ফেভার পাওয়ার জন্য এই কাজটা করলাম, তাই তো। এটাই হলো মিনিং, যে আমি কেন এই কাজটা করলাম, না আমি একটা ফেভার পাওয়ার জন্য এই কাজটা করলাম, সেটাকে বলে টু গ্রিজ ওয়ান্স প্লাম। তো আজকের ক্লাসে আমরা এইটুক কটাই পড়বো। এর পরের ক্লাসে আমরা আরো কিছু নিয়ে আলোচনা করব, আপাতত আমরা এই কটাই পড়বো। আশা করছি তোমরা সব পুরোটাই বুঝতে পেরেছো, আর যা যা মানে আমি বোঝালাম, যেগুলো এক্সাম্পল দিলাম, এগুলো আশা করব তোমরা লিখে নেবে আর হেল্পফুল হবে। তো আজকের জন্য এটুকুনি, তোমরা পড়ে নিও, আমি পরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকের জন্য আমরা এটুকুনি রাখছি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।